সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিয়মিত আয়োজন টকশো এই সময়। সাথে আছি আমি মুকসিমুল হাসান। আজকে আমরা আলোচনা শুরুতেই দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো জানিয়ে দেব। আজ রাত 12টার পর থেকেই দাম বাড়ছে ডিজেল, কেরোসিন, পেট্রোল, অকটেনের এবং গ্যাসের। তবে গ্যাসের এই মূল্য বৃদ্ধি হবে বাণিজ্যিক শিল্প কলকারখানায় যেগুলো ব্যবহৃত হয় এবং বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে। তাছাড়া বাসাবাড়ির যে গ্যাস সেটির দাম বাড়ছে না। তবে ডিজেল এবং কেরোসিনের দাম লিটার প্রতি 1 টাকা করে বাড়ানো হচ্ছে এবং পেট্রোল এবং অকটেনের দাম বৃদ্ধি পাবে 2.5 টাকা। এটি যেমন একটি গুরুত্বপূর্ণ সংবাদ আজকে দিনে, তেমনি আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ আজকে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা ছিল, যেখানে প্রধানমন্ত্রী দেশের রাজনীতি, মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার ইত্যাদি বিষয় নিয়ে কথা বলেছেন। সেই সঙ্গে অনেক প্রত্যাশিত ছিল বা অনেকেই মনে করছিলেন যে এই আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা থেকে আওয়ামী লীগের পরবর্তী যে উপজেলা পরিষদের নির্বাচনগুলোতে যারা একাধিক প্রার্থী আছে কিংবা মন্ত্রী এমপিদের স্বজন আছে তাদের ক্ষেত্রে কোনো নির্দেশনা বা সিদ্ধান্ত বা তাদের কোনো শাস্তি রাখে কিনা সেটি দেখার, কিন্তু সেটি কোনো সিদ্ধান্ত হয়নি। বরং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তিনি ব্রিফিংয়ে পরবর্তীতে জানিয়েছেন যে এটি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এর বাইরে আরও উল্লেখযোগ্য সংবাদের ভিতরে রয়েছে তাপপ্রবাহ। আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে, প্রায় মাস ধরে তাপমাত্রা বাড়ছে, যেটি আজকে বলা যায় গত 3 দশকের সর্বোচ্চ তাপমাত্রা, যেটি যশোরে রেকর্ড করা হয়েছে 43.8 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় এই তাপমাত্রা অনুভূত হয় অনেক বেশি, কিন্তু বাস্তবে সেটি 40.5 ডিগ্রি সেলসিয়াস আজকে ছিল। এর বাইরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ তারাও কথা বলেছেন বিভিন্ন বিষয় নিয়ে। সেগুলো সুযোগ পেলে আমরা সেসব বিষয় নিয়ে আলোচনা করবো। আর এসব বিষয় নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমরা 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমি প্রথমেই আমার বাদিক থেকে পরিচয় করিয়ে দেবো। প্রথমেই আছে বিএনপির নেতা, সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা, এবং তারপরে আছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, যুবলীগের প্রেসিডিয়ামের সদস্য সেলিম আলতাফ জর্জ, এবং সবশেষে রয়েছেন বাসদের সহ সাধারণ সম্পাদক, বাসদ নেতা, শ্রমিক নেতাও বলা যায়, রাজিকুজ্জামান রতন। আপনাদের 3 জনকেই এনটিভির টকশো এই সময়তে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই যেতে চাই আমাদের দিনের যে উল্লেখযোগ্য যে সংবাদটি রয়েছে, অর্থাৎ যেটি রাত 12টার পর থেকে কার্যকর হচ্ছে, সেটি নিয়ে আমি রুবিন ফারহানার কাছেই জানতে চাবো যে ডিজেল এবং কেরোসিনের দাম লিটার প্রতি 1 টাকা বাড়ানো হয়েছে এবং পেট্রোল এবং অকটেনের দাম 2.5 টাকা বাড়ানো হয়েছে। যেটি বলছিলাম আগেই যে এর বাইরে গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে, তবে সেটি 1.25 টাকা বাড়ানো হয়েছে এবং সেটি শিল্প কলকারখানা এবং যেটি বলা যায় যে বিদ্যুৎ উৎপাদন, সেক্ষেত্রে সেটি খুব বেশি হয়তো বাড়ানো হয়নি। আর এই যে বাড়ানো, আমরা আগেও দেখেছি একটু কমেছে, আবার এখন দেখলাম একটু বেড়েছে, যেটিকে সরকারের ভাষায় যদি বলা হয় সেটি এক ধরনের সমন্বয়ের কথা। তো এই মুহূর্তে এই সমন্বয়টিকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমরা স্মরণকালের সবচেয়ে বড় মূল্যস্ফীতির মধ্যে দিয়ে যাচ্ছি এবং আমাদের মূল্যস্ফীতি সরকারি হিসেবেই 9-এর উপরে এবং খাদ্যের মূল্যস্ফীতি আরও বেশি, প্রায় 20% কাছাকাছি, সানেম বা সিপিডির মতো সংস্থাগুলো বলছে। এরকম একটা সময়ে যখন আপনি এই জ্বালানি তেলের দাম সমন্বয়ের নামে 1 টাকা বাড়ান আর 2.5 টাকা বাড়ান, যেটাই বাড়ান না কেন, এটার সরাসরি এফেক্টটা সাধারণ মানুষের ঘাড়ের উপর আসবে। আপনি জানেন যে এই তেলের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে পরিবহন ভাড়া বেড়ে যায় এবং পরিবহন ভাড়া যখন বাড়ে তখন প্রত্যেকটা জিনিসের দাম বারবার একটা মহোৎসব আরম্ভ হয় এবং আমাদের দেশের মানুষ তো আসলে একটা এক্সকিউজ খুঁজে যে কোনোভাবে হোক জিনিসের দাম বাড়ানোর যে একটা প্রতিযোগিতা, এটাতে একেবারে এই সময়টাতে বেছে নেওয়া ভেরি আনফর্চুনেট। আপনি দেখুন, এই বিপিসি এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, তাদের যেই হিসাব আমরা দেখছিলাম, সেখানে কিন্তু তারা লাভের খাতাতেই ছিলেন এবং এত লাভও কিন্তু তাদের করার কথা না। তারা একটা সেবাদানকারী প্রতিষ্ঠান, তাদের এরকমভাবে লাভ করবার তাদের কথা না। একটা শুনানি, লোক দেখানো শুনানির একটা প্রভিশন ছিল, সেটাও সরকার উঠিয়ে দিয়েছে। এখন কিন্তু আর জ্বালানির মূল্য বৃদ্ধির জন্য আপনাদের শুনানির আর সুযোগ নেই। এখন সরকার চাইলে যে কোনো সময় জিনিসের দাম, জ্বালানি তেলের দাম, গ্যাসের দাম বাড়াতে পারে। এই যে গ্যাসের মূল্য বৃদ্ধির কথা আপনি বলছিলেন যে খুব বেশি না, আপনি আমাকে বলেন তো, বাসাবাড়ি কিংবা কলকারখানা, শিল্প কারখানা, কোথায় নিরবচ্ছিন্ন গ্যাস দিতে পারছে সরকার? কোথাও না। গ্যাসের সংকট আছে, গ্যাসের সংকট তীব্র গ্যাসের সংকট। এবং আমাদের গ্যাস আমরা আমদানি করছি, আমাদের বিদ্যুতের গ্যাস ব্যবহার হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে, এবং আমাদের এখনো তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাইরে আমরা যেতে পারি নাই। অর্থাৎ এই দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমরা দেখব যে
এই বিদ্যুতের দামও আবার বাড়তি হবে। সুতরাং এটা একেবারেই নানান রকম চাপে পিষ্ট মানুষকে আরেকবার চাপে ফেলা। দেখুন, একটা সরকারের আসলে যখন মানুষের কাছে যেতে হয় না, সেটা 5 বছর পরে হোক আর স্থানীয় সরকার নির্বাচন হোক, যেটাই হোক, মানুষের কাছে যখন আপনাকে যেতে না হবে, তখন আপনি আরবিট্রারিলি অনেক রকম সিদ্ধান্ত নিতে পারেন, যেটা আসলে কিছু তোয়াক্কার করবার কোনো বিষয় থাকে না। বা বর্তমানে যে সরকারটি আছে তারা তো দীর্ঘ সময়, প্রায় 1.5 দশক ধরে তারা আছে ক্ষমতা, এবং এর একটা লম্বা সময় আসলে তারা মানুষের কাছে তাদেরকে ফিরতে হয়নি। সুতরাং যে কোনো সিদ্ধান্ত যে কোনো সময়ে যে কোনোভাবে তারা নিতে পারে, তাতে জনজীবন কিভাবে এফেক্টেড হচ্ছে তাতে আসলে কিছু যায় আসে না। ফর এক্সাম্পল, আজকে আমি দেখছিলাম খুবই গরম, আপনি টেম্পারেচারের কথা বলছেন, এবং বাংলাদেশের অবস্থা কি, ফিল লাইক বলে একটা বিষয় আছে এখানে, 40 ডিগ্রি হলে 45 ডিগ্রি ফিল, এটা আরো বেশি, আরো বেশি। এবং এরকম একটা অবস্থায় স্কুল কলেজগুলো খোলা রাখবার জন্য আমরা মন্ত্রী মহোদয়ের যেই উৎসাহ দেখছি, আজকে দেখলাম উনি বলছেন শুক্রবারে আমরা দরকার হয় স্কুল খোলা রাখবো। ওনার এই অতি আগ্রহ, এই অতি ইয়েটা আমি জানি না কেন হতে পারে যে উনি ভাবছেন জুডিশিয়ারির এত বড় লার্নিং গ্যাপ কমানোর জন্য উনি বলছেন। দেখুন, করোনার সময় তো 2 বছর আমাদের সব স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। তখন কিন্তু আমরা এই সরকারের মুখেই শুনেছি যে এই বন্ধে কিছু যায় আসে না, বাচ্চাদের পড়াশোনা বাসায় থেকেই যথেষ্ট হচ্ছে। এখানে 3-4টা দিনের ব্যাপার মাত্র, হাইকোর্ট বলেছে এই বৃহস্পতিবার, মানে আগামী 2 দিনের ব্যাপার, সেখানে কেন এত এত গ্যাপ হয়ে যাবে 2-3 দিনের মধ্যে? আমরা এই শিক্ষামন্ত্রীর বক্তব্য এবং তাপপ্রবাহ এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। তার আগে আমি রাজিকুজ্জামান রতন ভাই আপনার কাছেও একই বিষয়ে প্রশ্ন রাখতে চাই। সেটি হচ্ছে যেটি রুমিনা বলছিলেন যে স্মরণকালের সবচেয়ে মুদ্রাস্ফীতিতে বাংলাদেশ, সেই মুহূর্তে এই যে সমন্বয়টি বা কিছুটা বাড়ানো দাম, এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আসলে কি সরকারের আর কোনো উপায় ছিল? ধন্যবাদ। দুটো বিষয় এখানে খেয়াল করা দরকার, যে 1 টাকা বাড়ালেন না 2.5 টাকা বাড়ালেন, তার চাইতে বিষয়টা হচ্ছে যে কি প্রক্রিয়ায় বাড়ালেন, আর দ্বিতীয়ত বাড়ানোটা দরকার ছিল কিনা। বাংলাদেশে আমরা জানি যে পেট্রোল এবং অকটেন এটা আমদানি করতে হয় না, এটা আমরা যে অপরিশোধিত তেলটা নিয়ে আসি, এটা রিফাইন করার সময় বাই প্রোডাক্ট হিসেবে পেট্রোল এবং অকটেন পাই, এবং এটা আমাদের উদ্বৃত্তও থাকে, ফলে এটা আমাদের আমদানি করতে হয় না। তো এটার দাম বাড়ানোর খুব বেশি প্রয়োজন হয় কিনা জানি না, কিন্তু আমরা তো জীবনে তার প্রয়োগটা দেখি। আর ডিজেলটা এই সময় খুবই গুরুত্বপূর্ণ এই অর্থে যে যে পরিমাণ খরা হয়েছে, ডিজেল কিন্তু আমাদের সেচে এবং পরিবহনে সবচেয়ে বেশি লাগে। আমাদের ধরেন সব মিলে যদি 75 লক্ষ টন আমরা জ্বালানি তেল ব্যবহার করি, তার মধ্যে প্রায় 60 লক্ষ টনের মতোই আমাদের ডিজেল এবং ফার্নেস অয়েল। ফার্নেস অয়েল লাগে বিদ্যুৎ কেন্দ্রের জন্য, আর ডিজেল হচ্ছে পরিবহন এবং সেচের জন্য। তো এক্ষেত্রে তার ইম্প্যাক্টটা কি পড়বে, আর তার দাম বাড়িয়ে সর্বোচ্চ সরকার কত এখান থেকে আয় করবে? সরকার আয় করবে 1350 কোটি টাকার মতো আয় বাড়বে আর কি। কত খাতে কত টাকা কত দিক থেকে মানে তছরূপ হয়ে যাচ্ছে। যদি এরকম হতো যে এই দামটা না বাড়ালে সরকারের নাভিশ্বাস উঠে যাচ্ছে, তাহলে আমরা একটু ভাবতে পারতাম। কারণ এর আগে একবার ডিজেলের দাম লিটার প্রতি 34 টাকা বাড়ানো হয়েছিল 2022 সালে, এবং পেট্রোলের দাম লিটার প্রতি 44 টাকাও বাড়ানো হয়েছিল। এটা ছিল, তার মানে একবার এই পরিমাণ বাড়িয়ে তারপরে এখন বাড়ানোটা হচ্ছে 1.5 টাকা 2 টাকা 3 টাকা। মানুষ মনে করবে যে এটা তো খুব বেশি বাড়ায়নি, তো একটু সহনীয় করে করে বাড়ানো হচ্ছে। আবার বিদ্যুতের ক্ষেত্রে একটা দারুণ কৌশল করা হয়েছে। বিদ্যুৎ এখন এনার্জি রেগুলেটরি কমিশনের যেহেতু শুনানি হবে না, প্রতি 3 মাসেই 5% করে অটোমেটিক্যালি বেড়ে যাবে। এটার জন্য আর ঘোষণাও দিতে হবে না। আমি ফেব্রুয়ারি মাসে যা বিদ্যুৎ বিল দিয়েছি, মার্চ মাসে তার চেয়ে 5% বেশি হারে আমাকে দিতে হবে। এটা কিন্তু গোপনে বেড়ে যাচ্ছে। ফলে আমরা এই সরকারের প্রবণতাটাকে প্রথমে বিশ্লেষণ করা দরকার। দ্বিতীয়ত, জনগণ তো দিচ্ছেই, দিতে না চাইলেও তো দিতে বাধ্য হয়। ভ্যাট দেয়, ট্যাক্স দেয়, বর্ধিত দামে জিনিস কেনে। এমনকি যদি আমরা বলি যে সরকার যে হিসাব দেয়, সেই হিসাব জনগণের জীবনে তার প্রয়োগ না থাকলেও মানুষ সেটা মেনে নেয়। সরকার বলে আমাদের মুদ্রাস্ফীতি হচ্ছে 9.8%, কিন্তু মানুষের জীবনে মুদ্রাস্ফীতি কিন্তু অনেক বেশি হয়েছে। সরকার 722টা পণ্যকে গড় করে মুদ্রাস্ফীতি হিসাব করে, আর সাধারণ মানুষ গড়ে দৈনিক দরিদ্র মানুষ 37টা পণ্য ব্যবহার করে। যে 37টা পণ্য সে ব্যবহার করে, চাল ডাল তেল নুন এগুলো যদি দেখি, তো সেগুলোতে কিন্তু 25% পর্যন্ত দাম বেড়েছে। কিন্তু সরকার জনগণ তারপর মেনে নেয় যে ঠিক আছে, সরকারি হিসাবে 9.8% মেনে নিলাম।
কিন্তু এটাই আবার উল্টা দিক থেকে যখন দেখে, প্রতি বছর শ্রমিকের মজুরি বাড়ে কত? 5% হারে। মানে সরকারি হিসাবে 9.8% হচ্ছে মুদ্রাস্ফীতি, আর বেতন বাড়ছে 5% হারে। তার মানে প্রতি বছর সরকারি হিসাবে তো 4.9% করে সে মজুরি হারাচ্ছে। এগুলোও আমরা মেনে নিচ্ছি। ফলে আমরা এমন একটা মেনে নেওয়ার দেশে পরিণত হয়েছি যে তখন যদি আমরা বামপন্থীরা যদি এটা নিয়ে প্রতিবাদ করি, তখন বলবে আপনাদের সাথে লোক কই। তার মানে যুক্তির চাইতেও এখানে শক্তিটা বেশি দেখাতে হবে। আবার যদি কেউ শক্তি দেখাতে চায়, তখন বলে বিশৃঙ্খলা হচ্ছে, এটা ঠিক হবে না। আর একটা তো অজুহাত, সবচেয়ে বড় জিনিস, আমাদের ডান হাত বাঁ হাতের চাইতে একটা হাত সবচেয়ে বেশি সক্রিয়, সেটার নাম হচ্ছে অজুহাত। সে অজুহাতটা আমরা কখনো যে বিশ্ববাজারে দাম বেড়েছে, আচ্ছা বিশ্ববাজারে যদি দাম কমে যায়, তখন বলবে এখন যে তেলটা দিচ্ছি আমরা, সেটা কিন্তু আগে কিনেছিলাম। ফলে এইরকম করে নানাভাবে এই যে তেলের নামে যে একটা কারসাজি হয়, এবং এর ফলে তার প্রভাবটা কোথায় গিয়ে পড়ে? পরিবহনে যেমন পড়ে, কৃষিতে যেমন পড়ে, বিদ্যুৎ উৎপাদনে পড়ে। এবং একটা ছোট্ট বিষয় বলে একটু শেষ করি আমার এই অংশটা। যখন বিদ্যুতের দামটা বাড়ছিল, তখন আমরা একটা হিসাব করে দেখিয়েছিলাম, যদি আমরা গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন করি, তার প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ পড়ে 4 টাকা। যদি কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করি, তো প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদন খরচ পড়ে 6 টাকা। সরকার বললো আমরা গ্যাস কিনতে পারছি না, কয়লা কিনতে পারছি না, আমাদের ডলার নেই। কিন্তু সরকার আবার ফার্নেস অয়েল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করছে, প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদন খরচে পড়ছে 17 টাকা। আমরা প্রশ্ন করেছিলাম, ফার্নেস অয়েল কি ডলার দিয়ে কিনতে হয় না? তাহলে ফার্নেস অয়েল দিয়ে মানে বিদ্যুৎ উৎপাদন করে সেইটার দাম বেশি দেখিয়ে বিদ্যুতের দাম বৃদ্ধিটাকে যৌক্তিক করার চেষ্টা করা হয়। ফলে আমরা বলতে চাই যে একটা দেশে ডেমোক্রেসি বলতে শুধু নির্বাচনে ডেমোক্রেসি দেখলে হবে না, সমস্ত ক্ষেত্রে একটা ডেমোক্রেটিক অ্যাটিটিউড থাকা উচিত। একটা লজিক করা, লজিক মেনে নেওয়া, ভুল লজিক হলে সেটাকে ফাইট করা। সেই জায়গাটা না থাকার কারণে এই মূল্য বৃদ্ধির একটা মহোৎসব চলছে, এবং এখন আবার মূল্যবৃদ্ধি বলা যাবে না, এখন এটা আমাদের সমন্বয় বলতে হবে। আচ্ছা, আমরা একটু এই প্রসঙ্গেই একটু যেহেতু ক্ষমতাসীন দলের নেতা, আমি জানতে চাই সেলিম আলতাফ জর্জ ভাইয়ের কাছে, আপনার কাছে যে আমার প্রশ্নটি থাকবে সেটি হচ্ছে যে একই বিষয়ে, কিন্তু যেটি রাজিকুজ্জামান রতন ভাই যে প্রশ্নটি তুললো যে কেন বাড়ানো হয়েছে, সেটি যেমন একটি প্রশ্ন, কোন প্রক্রিয়ায় বাড়ানো হয়েছে সেইটিও অনেকটা সঠিক না, কিংবা এই বাড়ানোর প্রক্রিয়াটাও যথাযথ হয়নি বা হওয়া উচিত। একই সঙ্গে রুমিন ফারহানা তিনি বলেছেন যে মানুষের কাছে সরকার তো যেতে হয় না, সুতরাং এটা বাড়ালেও খুব বেশি তারকে চিন্তা করতে হয় না। এই দুটো বিষয়ে আপনি অ্যাড্রেস করে এই মূল্য বৃদ্ধিকে, বিশেষ করে কেরোসিন, পেট্রোল, অকটেন এবং আপনার ডিজেল এবং গ্যাসের মূল্য বৃদ্ধিকে আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, আমার সহলোচক যারা দেখছে শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, রুমিন ফারহানা, রতন ভাই এই তেল গ্যাসের মূল্য বৃদ্ধি কিংবা কারো কাছে যেতে হয় না এই বিষয়ে যে কথা বলেছেন, আমি আসলে ওনাদের কথার প্রতিপক্ষ হিসাবে কোনো জবাব দিতে চাচ্ছি না। আমাদের বাংলাদেশে এটা একটা ছোট্ট আয়তনের বিপুল জনসংখ্যার এই দেশ। আমাদের অর্থনীতি এখনো ম্যাচিউর হয় নাই, এটা ম্যাচুরিটির দিকে যাচ্ছে বলে আমরা বিভিন্ন অর্থনীতিবিদদের যে সমস্ত পরিসংখ্যান উঠে আসে এটা আমরা দেখতে পাচ্ছি। এবং তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময়ে যেটা মূল্যস্ফীতির কথা বলা হচ্ছে, মূল্যস্ফীতি ধারাবাহিকভাবে অনেকেই বিশ্বের বিভিন্ন দেশের সাথে তুলনামূলক পার্থক্য করাকে খুব ভিন্ন দৃষ্টিতে দেখেন, কিন্তু যেহেতু এটা একটা গ্লোবাল ভিলেজ, বাংলাদেশ পৃথিবীর অন্যান্য জায়গায় যদি কোনো কিছুতে আপনার ইমব্যালেন্সড হয়, ঠিক ওই একই এফেক্ট বাংলাদেশের ভিতরে এসে পড়বে। এটা এখন একে অপরের সাথে আমরা সমস্ত দিক দিয়ে কানেক্টেড। হ্যাঁ, এখানে কম বেশি তো কিছু না কিছু আমরা সমস্যার ভিতরে পড়ি। তো সেই হিসাবে তেল গ্যাসের মূল্য বৃদ্ধি, যেটা অবশ্যই আমাদের সরাসরি মানুষের জীবনযাপনের সাথে সরাসরি এটা সম্পৃক্ত, এখানে তো কিছু সমস্যার দাম কিছু বাড়বে, বৃদ্ধি পাবে, কিন্তু এই বাড়ানোটা কতটা যৌক্তিক, কতটা অযৌক্তিক, আমাদের অর্থনীতিতে এটা কতটা আমরা সাবসিডি দিচ্ছি এখন, এখান থেকে কতটা কমিয়ে আনলে পরে আমাদের অর্থনৈতিক যে স্লথ গতি এখন আছে বৈশ্বিক পরিস্থিতির কারণে, সেই গতিটাকে আরও কতটা স্মুথলি রাখা যেতে পারে, কি বলে এটাকে, দীর্ঘমেয়াদের কারণে। কারণ এটা যদি আজকে আমরা চিন্তা করি, এটা হয়তো 5 বছর পরে আজকের এই অর্থনীতি 5 বছর পরে কেমন হতে পারে। কারণ আজকে যদি আমরা এর গতিটা স্লথ হয়ে যায়, আমাদের দেশের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি সেটা কতটা কমবে কিংবা বাড়বে, অন্যান্য অনেক বিষয় আসে ভাবনা চিন্তা নিয়েই যারা এর সাথে যুক্ত কর্তৃপক্ষ আছেন তারা এই সিদ্ধান্ত নিয়ে থাকেন। এখন এই সিদ্ধান্তের ক্ষেত্রে যদি মানুষের কাছে কিছুটা আপনার সমস্যার সৃষ্টি হয়, সেই সমস্যাটাকে ওভারকাম করার জন্যে আমাদের সরকার কী ধরনের অন্যান্য আরও
সিদ্ধান্তগুলো নিচ্ছে তার উপরেই কিন্তু নির্ভর করবে যে এই মূল্য বৃদ্ধিটা সার্বিকভাবে এই দেশের মানুষের উপরে কিভাবে প্রভাবটা ফেলবে। এবং সেটা আজকে বেড়েছে, অবশ্যই আমরা জানি যেহেতু বাড়ার সাথে সাথে পরিবহন সহ উৎপাদন খরচ বৃদ্ধি পাবে, মূল্য বৃদ্ধি পাবে। এখন এই মূল্য বৃদ্ধির সাথে আমাদের অর্থনৈতিক যেটা বলছে আপনার ইনফ্লেশনটা বেড়ে যাচ্ছে, এই ইনফ্লেশনটা কমানোর ক্ষেত্রে আমরা আরও কতদূর কাজ করতে পারি সেটাও একটা ভাবনা চিন্তার বিষয় আছে। সেইগুলো নিয়ে অবশ্যই কর্তৃপক্ষ যারা আছেন তারা কাজ করবেন ডেফিনেটলি। আর এই কাজ করার ক্ষেত্রে যেটা রুমিন বলেছেন যে তাদের তো কারো কাছে যেতে হয় না, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা উনি বলেছেন। কেননা এই দায়টা এবং এই অবস্থাটা বিএনপি রাজনৈতিক দল হিসেবে শুধু তাদেরই। তারা এই গত 14-15 বছর মানুষের ধারে কাছে যায় না, তারা মানুষের কোনো কথা এখন পর্যন্ত বলে না। তারা শুধু একটা কথাই বলে যে কেয়ারটেকার গভর্নমেন্ট, কেয়ারটেকার গভর্নমেন্ট, কেয়ারটেকার গভর্নমেন্ট। এর বাইরে আর যে সমস্ত দৈনন্দিন সমস্যা মানুষের হতে পারে এই সমস্ত বিষয়ে ওনারা যে কোনো কথা বলবেন সেই কথা কিন্তু আমরা ওইভাবে কেউই আজ পর্যন্ত শুনিনি। তো মানুষের এই সমস্ত সমস্যা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ মানুষের সাথে করে নিয়েই কিন্তু আমরা এই সমস্যাগুলো করছি। আমি বলবো না যে 100% ঠিক আছে, হ্যাঁ অবশ্যই সমস্যা কোনো না কোনো জায়গায় হতে পারে। এই জন্য আমাদের এই ছোট্ট আয়তনে বিপুল জনসংখ্যার এই দেশে কখন কোথায় কীভাবে সমস্যা সৃষ্টি হচ্ছে এটা সো টাফ, সেইটাকে কিন্তু আমরা হ্যান্ডেল করে চলেছি গত 15 বছর। এবং এটা কম বেশি হ্যান্ডেল করার কারণেই কিন্তু বাংলাদেশ সমস্ত সূচকে এই দক্ষিণ এশিয়ায়, তর্কের খাতিরে অনেকে অনেক কথা বলবেন, এই দক্ষিণ এশিয়ায় সমস্ত সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এবার আমরা একটু প্রসঙ্গটা একটু পরিবর্তন করে রাজনৈতিক একটি ইস্যুতে আসি যে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় বক্তব্য দিয়েছেন এবং সেখানে তিনি একটি নাতি দীর্ঘ বক্তব্য দিয়েছেন আধা ঘন্টার মতো এবং বেশ কিছু বিষয়কে তিনি অ্যাড্রেস করেছেন। একদিকে দেশের উন্নয়ন হচ্ছে সেটি যেমন বলেছেন, আবার এই উন্নয়নের বিপক্ষেও একটি গোষ্ঠী দেশি বিদেশে তারা তৎপর, সেটি নিয়ে তিনি কথা বলেছেন। এর পাশাপাশি ইসরায়েল বিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্রে পুলিশের ভূমিকা সেটি তিনি খুব কড়া সমালোচনা করেছেন এবং সেখানে পরপর কয়েকজন বাঙালি হত্যা সেটি নিয়েও তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কাছে জবাব চেয়েছেন এবং প্রতিবাদ জানিয়েছেন ঘটনার। আর যেটি বলছিলাম যে সরকারের যারা সমালোচনা করছে তাদের সমালোচনা করতে যে তিনি এটিও বলেছেন যে সরকারকে ক্ষমতাচ্যুত করতে অতি বাম অতি ডান তারাও একত্রিত এখন হয়েছে। এই বিষয়টি নিয়ে আমি একটু রাজিকুজ্জামান রতন আপনার কাছে জানতে চাই যে আজকে কার্যনির্বাহী সংসদের সভায় প্রধানমন্ত্রীর বক্তব্য এবং আসলেই অতি বাম এবং অতি ডান এক হয়েছে সরকারকে ক্ষমতাচ্যুত করতে, এটি কোন প্রক্রিয়ায়, বৈধভাবে না অবৈধভাবে, ষড়যন্ত্র নাকি আন্দোলন? রাজনীতিতে সবসময় এই কথাটা থাকেই, যারা ক্ষমতায় থাকেন তার বিরোধী দলের যে কোনো আন্দোলনকে তারা ষড়যন্ত্র মনে করেন, কখনো কখনো সরকার বিরোধিতাকে রাষ্ট্রদ্রোহ বানিয়ে ফেলেন। ফলে এটা আমরা দেখে আসছি ব্রিটিশ আমলে। ব্রিটিশরা 7 সমুদ্র 13 নদী পার হয়ে এসে আমাদের দেশ শাসন করেছে, তারপরেও জনগণের আন্দোলন যেটা ছিল সেটাকে তারা নাম দিয়েছে যে রাষ্ট্রদ্রোহিতা। ইন্ডিয়ান সেফটি অ্যাক্ট চালু করেছে, ওরা ইন্ডিয়াকে অকুপাই করে রেখে ওরা নাম দিয়েছে ইন্ডিয়ান সেফটি। পাকিস্তান আমলেও পাকিস্তান সরকার ডিফেন্স রুল অফ পাকিস্তানের নামে, পাকিস্তানের ডিফেন্সের নামে রাজনৈতিক আন্দোলনটাকে দমন করার চেষ্টা করেছে। আর দেশ স্বাধীন হওয়ার পরেও আওয়ামী লীগ সরকার প্রথম নিয়ে এলেন জননিরাপত্তা আইন তো 96-তে। না, এটা হলো বিশেষ ক্ষমতা আইন, বিশেষ স্পেশাল পাওয়ার অ্যাক্ট। মানে স্পেশাল পাওয়ার লাগবে কি কারণে, যে এটা বিরোধী পথকে দমন করার জন্য। যদিও বলা হয়েছিল তারা প্রথমে এটা মজুদ্দারদেরকে কন্ট্রোল করবেন, কিন্তু কোনো মজুদ্দার ধরা পড়ে নাই, ধরা পড়েছিল সব রাজনৈতিক দলের নেতারা। তো এই যে প্রতিপক্ষকে দমন করা, এরপরে বিএনপি আবার ক্ষমতায় এসে করেছিল সন্ত্রাস দমন আইন। হ্যাঁ, ফলে যারাই ক্ষমতায় থাকে তারা সবসময় প্রতিপক্ষকে নানাভাবে হয় প্রশাসন, পুলিশ এবং তারপরে হলো প্রচারযন্ত্র, পুলিশ, প্রশাসন এবং প্রচারযন্ত্র, 3 পয়ের ফাঁদে আটকে ফেলতে চায় তারা। এবং তার সর্বশেষ আমরা নজিরটা দেখলাম এবার। আজকেও প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন, অতি বাম এবং অতি ডানরা এক হয়েছে সরকারের বিরুদ্ধে। তা বামপন্থীরা তো যা অন্যায় হবে, যেমন যে ডিজেলের দাম বাড়লো, এর বিরুদ্ধে কি কথা বলবো না আমরা?
নাকি আমরা এটা নিয়ে এক- আনন্দ একটা মিছিল উনি করব? হয়তো এটা বোঝাতে চেয়েছেন যে একটা প্ল্যাটফর্মে এসেছে বিএনপি জামাত একটা সহ। যদি ধরেন কেউ যদি বলে যে চলুন কালকে একটা আনন্দ মিছিল করি, কারণ দেশের যেহেতু স্ট্যাটাস বেড়েছে, মানুষের আয় বেড়েছে, সেই অনুযায়ী 2.5 টাকা দাম ডিজেলের দাম বাড়ানোটা খুব অন্যায় হয়েছে, আমরা সরকারের কাছে দাবি জানাই 10 টাকা বানান, আমাদের স্ট্যাটাসটা তো দেখতে হবে। সস্তায় কেন জিনিস কিনবো আমরা, আমাদের তো আয় বেড়েছে না অনেক। তো এরকম করে আনন্দ মিছিল করবো কি আমরা, নাকি বলবো যে দাম বাড়ানোটা ঠিক হয়নি? এই ক্ষেত্রে যারা যারা বলছে দাম বাড়ানো ঠিক হয়নি, তাহলে তারা তো এক হয়ে গেছে। সরকার তো এর আগে এটা আরও কথা বলেছিলেন যে পাকা বামগুলো সবগুলো আমি সাথে নিয়েছি। তো এখন পাকা বাম এবং পচা বাম সেগুলোও দেখছি, এখন তিনি আবার অতি বাম আসছে। মানে এটা চলতে থাকবে। বরঞ্চ আমরা মনে করি এই ধরনের খোঁচা দিয়ে কথা বলাটা ভালোই, এটার মধ্য দিয়ে আমরা অন্তত অনেক কিছু বুঝতে পারি যে ভিতরের উত্তেজনাটা কেমন। যেমন আর একটা বিষয় খেয়াল করার মতো যে দেশের উন্নয়ন হচ্ছে, উন্নয়নকে কে অস্বীকার করবে? কেউ না। কিন্তু আমরা যখন দেখি মেট্রো রেল হলো উন্নয়ন, 32,000 কোটি টাকার মেট্রো রেল, প্রতিদিন আমাদের পরিচালন ব্যয় হয় 3 কোটি টাকা, আর ভাড়া থেকে প্রতিদিন আয় হয় 1.5 কোটি টাকা, প্রতিদিন 1.5 কোটি টাকা করে লোকসান হয়। তাহলে কেন লোকসান হয়, কেন অতিরিক্ত ব্যয়টা হয়েছিল, এই প্রশ্নটা যদি আমরা তুলি। আচ্ছা, পদ্মা সেতুর ক্ষেত্রে আমরা বলেছিলাম নিজের আয় পদ্মা সেতু করেছি, নিজের টাকায় পদ্মা সেতু করার পরে আবার এত টোল দিতে হচ্ছে কেন? আচ্ছা, টোল দিয়ে আয় করছি, এটাকে আমি আবার গর্ব করে বলছি, এরপরে আবার বলছি যে আমার ব্যাংকের ঋণের ইন্টারেস্ট দিতে হচ্ছে আমাকে, তার মানে একটা ঋণ ছিল। তাহলে এইরকম অনেক কথা কিন্তু কথার মধ্য দিয়ে বেরিয়ে আসে। এই জন্য কথা বলাটা ভালো। আমাদের কথার মধ্য দিয়েও কিছু যদি ভুল বেরিয়ে আসে সেটা জনগণ দেখুক, আর ওদিক থেকেও যদি ভুল বেরিয়ে আসে সেটা দেখুক। কিন্তু যে জিনিসটা হচ্ছে উন্নয়ন হচ্ছে, আমরা উন্নয়নের কোনো বিরোধিতা করি না, কিন্তু সাথে সাথে বলতে চাই উন্নয়নের বোঝাটা যারা বহন করছে সেই শ্রমিকের জীবনে তার প্রভাবটা কী, কৃষকের জীবনে তার প্রভাব কী। ঢাকা শহরে বেগুন 40 টাকা 50 টাকায় বিক্রি হলো, আর রংপুরের কৃষক 1 টাকা করে বেগুন বিক্রি করতে না পেরে ওই ভ্যান ভাড়া দিতে হবে এই ভয়ে বেগুন বাজারে ফেলে পালিয়ে যাচ্ছে। মধ্যস্বত্বভোগী মাঝখানে। 2.5 টাকা করে লাউ বিক্রি করছে, ঢাকায় এটা 40 টাকার নিচে পাওয়া যাচ্ছে না। তাহলে মাঝখানের টাকাটা কেউ না কেউ তো নিয়ে যাচ্ছে। তারা কারা? এদেশের মানুষই তো। এই এদেশের মানুষ কিন্তু কার সঙ্গে আছে? এই যে আমরা ডিজেলের ভাড়া মানে দাম বৃদ্ধির কারণে পরিবহনের ভাড়া বাড়বে এটা বলছি, কিন্তু ঘাটে ঘাটে যে চাঁদাটা দিতে হয় সেই চাঁদাটা কারা নেন এবং তার দুর্ভোগটা কে বহন করে? উন্নয়নের সাথে সাথে এই চাঁদার উন্নয়ন যে হয়েছে এগুলো যদি একটু দেখতাম, এবং সাথে সাথে সত্যিই বলতাম যে হ্যাঁ, উন্নয়নের সঙ্গে সঙ্গে আমাদের কৃষক শ্রমিকদের জীবন মানটাও উন্নয়ন হচ্ছে, উন্নয়নের সঙ্গে সঙ্গে বৈষম্যের উন্নয়ন হচ্ছে এটা দেখি না। ধরুন 1972 সালে আমরা খুবই একটা ভাঙাচোরা দেশ তখন ছিল না, ব্রিজ নাই, কালভার্ট নাই, রাস্তা নাই, একটা যুদ্ধের ক্ষত। সেই সময়ও আমাদের ধনী দরিদ্রের ব্যবধান যা ছিল, গিনি সহক যা ছিল, এখন সেখান থেকে আমরা 52 বছর পরে এত উন্নয়নের পরে গিনি সহক কেন 0.49-এ গিয়ে দাঁড়ালো? চরম বৈষম্যের দেশে কেন আমরা পরিণত হলাম? উন্নয়ন এবং বৈষম্য দুটো কি হাত ধরে ধরে চলতে পারে? তাহলে দেখতে হবে উন্নয়ন যদি সুষম না হয় সেক্ষেত্রে হতে পারে। উন্নয়ন এবং বৈষম্য যদি হাত ধরাধরি করে চলে বুঝতে হবে এটা উন্নয়ন নয়, এটা হচ্ছে বৈষম্য বাড়ছে। তো এখন একজনের 1000 কোটি টাকা আর আরেকজন দিন খেটে সে 350 টাকা পেল, তাহলে 350 আর 1000 কোটির গড় করলে আমি তো দেখবো যে একজন টাকার ভাড়েই মরে যাবে এরকম গড়ে ঠিক আছে, কিন্তু বৈষম্য বাড়ছে এরকম। আর একটা জিনিস যেমন বলে যে এখন এই যে প্রচণ্ড গরমে ফ্রিজের মধ্যে টেম্পারেচার 4 ডিগ্রি সেন্টিগ্রেড, বাইরে টেম্পারেচার 42, এবং দুইটা তাহলে গড় করেন, গড় করে বলছে আমি তো বেশ নাতিশীতোষ্ণ জায়গায় আছি, ফ্রিজের মধ্যে মাথাটা ঢুকাই আর বাইরে পাটা রেখে বেশ বেশ আরামেই আছি। তো এখন আমাদের মাথাটা আছে, দেশের অল্প কিছু মাথা তারা উন্নয়নের সমস্ত সুফলটা ভোগ করছে, আর গোটা দেহ তারা উন্নয়নের নামে ঝলসে যাচ্ছে। এইটাও আমরা যদি বলি তখন আমাদেরকে বলবে আপনারা আবার সরকারের বিরুদ্ধে এত বলছেন। সরকারের বিরুদ্ধে বলার চাইতেও আমরা কিন্তু একটা সিস্টেমের বিরুদ্ধে কথা বলছি। আচ্ছা, একই সঙ্গে আমি ঠিক একই প্রসঙ্গে আগে রুমিন আপার কাছেই জানতে চাই যে আজকে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় এর বাইরেও বিএনপি নিয়েও সমালোচনা হয়েছে, এবং এই অতি ডান এবং অতি বাম এবং সরকারের বিরুদ্ধে সমালোচনা, সরকারকে ক্ষমতাচ্যুত করা, সেই প্রশ্ন যেমন উঠেছে, একইভাবে এটিও বলা হয়েছে যে বিএনপি নেতৃত্বশূন্য দলের প্রধান এবং তার ভাইস চেয়ারম্যান যিনি তারা দণ্ডিত অপরাধী, এর পরের নেতৃত্ব ঠিক নাই, এবং নির্বাচনে না যাওয়া কিংবা গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলার অধিকারও বিএনপির আছে কিনা, সাধারণ মানুষের আছে, কারণ বিএনপি নিজেই হানা ভোটের মাধ্যমে ক্ষমতায় টিকেছিল এবং অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। সুতরাং তাদের মুখে এ সমস্ত কথা শোভা পায় না। যদি শোভা না পায় তারপরেও
বিএনপি আসলেই নির্বাচনে অংশ না নেওয়ার ব্যাপারটি তিনি যিনি প্রধানমন্ত্রী যেটি বলেছেন যে এই না নেওয়া কিংবা তাদের এই সরকারের সমালোচনা করা কিংবা গণতন্ত্র নাই বা নির্বাচন ব্যবস্থা ঠিক নেই, এটি শোভা পায় না। আপনি এই বক্তব্যকে কিংবা বিএনপির নেতৃত্ব শূন্যতা বা আমরা অনেক বছর ধরে দেখেছি যে বিএনপির কাউন্সিলও কেন্দ্রীয় কাউন্সিলও হবে কিন্তু হচ্ছে না, সামগ্রিক বিষয়ে আপনার একটু মন্তব্য জানতে চাই। প্রধানমন্ত্রী বলেছেন অতি বাম অতি ডান একসঙ্গে হয়েছে। ওনার বুঝতে হবে ওনার সরকার কি অবস্থায় দেশকে নিয়ে গেছে যে এখন অতি বাম অতি ডান যারা কেউ কারোর সঙ্গে বসা তো দূরেই থাক, কারো মুখ দর্শন পর্যন্ত করতো না, তারা পর্যন্ত এক ছাতার নিচে চলে এসছে। এক। দুই হচ্ছে আমাদের লক্ষ্য কিন্তু খুব পরিষ্কার। এই সরকার হটানো নিয়ে উনি যা বলছেন বিষয়টি তেমন নয়। মানুষকে তার ভোট দিতে দেন। মানুষ যদি মনে করে মেট্রো রেল, পদ্মা সেতু এগুলো দেখে মানুষ ভোট দেবে, আওয়ামী লীগকে দিতে পারে, সে অধিকার মানুষের নিশ্চয়ই আছে। কিন্তু আপনি মানুষকে ভোটই দিতে দেবেন না, আপনি মানুষকে কেন্দ্রেই যেতে দিবেন না এবং এমন একটা অবস্থা তৈরি করবেন যে মানুষ নিজে থেকেই মনে করবে এখানে আসলে যাওয়া না যাওয়ার মধ্যে কোনো ডিফারেন্স মেক করে না। সেই অবস্থা তো হতে পারে না, সেই অবস্থা তো চলতে পারে না। আমার ভাই বলছিলেন যে সকল সূচকে আমরা দক্ষিণ এশিয়ায় ভালো অবস্থায় আছি। কিছুদিন আগে আপনি জানেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে আমাদের দেশে খুব আলোচনা হয়েছে। উনি বলেছেন এক সময় বোঝা, এখন আমাদের দেখা উচিত, শেখা উচিত, বোঝা উচিত বাংলাদেশ কি করছে। সেখানে ইকোনমিক ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে। এর বাইরেও যে গণতন্ত্রের সূচক আছে, মানবাধিকারের সূচক আছে, বাক স্বাধীনতার সূচক আছে, শিক্ষার যেই মানদণ্ড সেখানে ইউনিভার্সিটিগুলো র্যাঙ্কিংয়ে কোথায় দাঁড়াচ্ছে সেই বিষয়টি আছে, স্বাস্থ্যক্ষেত্রের সূচক আছে। এই প্রত্যেকটিতে বাংলাদেশ শুধু পাকিস্তান না, দক্ষিণ এশিয়ায় একেবারেই তলানিতে। এমনকি আফগানিস্তান মধ্যে কিছু জায়গায় আমাদের নিচে আছে, এর বাইরে বাংলাদেশ একেবারে খুব ভারসাম্যপূর্ণভাবে সর্বশেষ অবস্থায় বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ায়। স্মার্ট বাংলাদেশ নিয়ে অনেক রকম কথা হয়। কিছুদিন আগে ডেটা এসছে এবং সেটা আমাদের শেয়ারবিজ পত্রিকায় সম্ভবত এসছে নিউজটা, দীর্ঘ নিউজ, কয়েকটা রিপোর্ট করেছে তারা, যে স্মার্টফোন ব্যবহার বলেন, ডেটা ব্যবহার বলেন, প্রতিষ্ঠানে কম্পিউটার ব্যবহার বলেন, প্রত্যেকটাতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থা সবচেয়ে নিচে, সবচেয়ে খারাপ অবস্থা আছে। সুতরাং ওনারা নানান রকম কথা বলতে পারেন, বলার পরে তো আসলে কোনো রকম কোনো জবাবের বা প্রশ্নের মুখে পড়তে হয় না। সুতরাং উনি যা খুশি তাই বলতেই পারেন এবং কারা সমালোচনা করতে পারবে কারা করতে পারবে না, যেহেতু মোটামুটি 300 আসনই এখন তার কবজায়, পুরোপুরি প্রধানমন্ত্রীর দখতপর্ণে 300 আসন। সুতরাং তিনি একটা আইনও করে ফেলতে পারেন যে এই দল যারা করে তারা আসলে কোনো কথা আর ভবিষ্যতে বলতে পারবে না, কোনো রকম কোনো সমালোচনা হবে না, এরকম তো হতে পারে। দেখুন, আমাকে 7ই জানুয়ারির পর অংশে প্রশ্ন করা হয়েছিল যে গণতন্ত্র কোন পথে, খুব প্রিয় একটা প্রশ্ন ছিল। আমার কাছে মনে হয় গণতন্ত্র কোন পথে আলোচনা বাদ দিয়ে বাংলাদেশের স্বৈরতন্ত্র আসলে এখন কোন পথে সেটা নিয়ে আলোচনা হতে পারে। কারণ শি জিনপিং এর স্বৈরতন্ত্রের সাথে আপনি পুতিনের স্বৈরতন্ত্র আসলে মেলাতে পারবেন না। কিম জং উন আরেক রকম করে চলেন। আমাদের ঘরের পাশে মোদি, যিনি নির্বাচনের মাধ্যমে এসেছেন, কিন্তু তিনি ভারতকে একটা অদ্ভুত নতুন চেহারা দিয়েছেন যেটা ভারত ছিল না কখনো। তো সেইভাবে আসলে এই বাংলাদেশ কোন পথে যাচ্ছে স্বৈরতন্ত্রের দিক থেকে সেটা নিয়ে আলোচনা হতে পারে এবং তিনি যদি চান তিনি আইনও পাশ করে ফেলতে পারেন যে সরকারের বিরুদ্ধে কোনো চ্যানেলে, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াতে কোনো রকম কোনো আওয়াজ হবে না। হ্যাঁ, একটা ইনডাইরেক্টলি এ ধরনের একটা মানে আভাস আমাদের উনি দিয়েছেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে দিয়েছেন। এরপরে সেই আইন পরিবর্তনের নামে নাম শুধু পরিবর্তন হয়েছে, ভেতরে যা কন্টেন্ট তাই আছে। সুতরাং একরকম চাপ তো আছে। কিছুদিন আগে দেখলাম ফেসবুক, টুইটার, যেখানে মানুষ তাদের মত প্রকাশ করে, সেই জায়গাগুলো নজরদারির মধ্যে এনে সেই জায়গাগুলো বন্ধের একটা মানে কাজ এই সরকার করতে যাচ্ছে। আর উন্নয়নের কথা যদি বলেন, হ্যাঁ, অবিশ্বাস্য উন্নয়ন তো আসলে কিছু মানুষের হয়েছে। রতন ভাই গিনি সহগের কথা বলছিলেন, 0.49, যেটা চরম বৈষম্য ইন্ডিকেট করে। আজকে আমি দেখছিলাম 3টা ব্যাংকের ব্যাপারে, ইসলামিক 3টা ব্যাংকের ব্যাপারে কোনো রকম কোনো তদন্তের নির্দেশনা দেয়া যাবে না। সুপ্রিম কোর্টের অ্যাপেলেট ডিভিশন একেবারে ক্লিয়ারলি বলে ইসলামী ব্যাংকের যেটি ইসলামী নভেম্বর ব্যাংকের, এবং সেই ব্যাংকের মালিকানা কার হাতে, তিনি কত অবিশ্বাস্য পরিমাণ
টাকার মালিক, এবং সেই অঙ্ক আসলে কতটুকু দেশে আছে এবং কতটুকু দেশের বাইরে নিয়ে গেছেন এটা মোটামুটি আমরা সকলেই জানি। এই ব্যাপার নিয়ে কথা বলা যাবে না, বলতেই পারেন। আমাদের দেশে তো সামিট এখানে গ্রুপ নিয়ে থেকে বলছে যেটি বিলিয়নিয়ার আমরা পাচ্ছি, যে এইটি হাইকোর্টের যে নির্দেশনাটি সেটি হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্টলি অন্যরা তদন্ত করতে পারে। এক্স্যাক্টলি দুর্নীতি দমন CID, কমিশন, হ্যাঁ, দুদক, বাংলাদেশ ইনফ্যান্সিয়াল, তারা চাইলে করতে পারে। কিন্তু আমাকে বলেন তো, এই রুলটা খারিজ করতে হলো কেন? হাইকোর্টের কি অসুবিধা ছিল এই তদন্তের নির্দেশনা দিতে? কাউকে তো অভিযুক্ত করতে বলা হচ্ছে না, না, না। তাই না? হ্যাঁ। জাস্ট তদন্ত। অ্যাপেলেট ডিভিশন এখানে ইন্টারফেয়ার করে তদন্ত বন্ধের দরকারটা কি ছিল? আর এই যে সংস্থাগুলোর কথা বলা হচ্ছে, সিআইডি, দুদক এবং বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, এই সংস্থাগুলো তো আবহমান কাল থেকেই আছে। তারা কি এতদিনে কোনো তদন্ত করেছে? সুতরাং তারা তদন্ত করবে কি করবে না, এই বিষয়ে আমরা খুব ভালো জানি। কিছুদিন আগে একজন সরকারি কর্মকর্তার 2000 কোটি টাকার ইনভেস্টিগেটিভ রিপোর্ট যখন কালের কণ্ঠ প্রকাশ করলো, তখনও কিন্তু আমরা দেখলাম দুদক কিচ্ছু করছে না। শেষমেশ একজন আইনজীবী চিঠি দিলেন, আরেকজন আইনজীবী রিট করলেন, হাইকোর্ট পর্যন্ত মামলা গড়ালো, তারপরে দুদক নড়ে চড়ে উঠলো। সুতরাং কাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কাদের বিরুদ্ধে হবে না, কারা এই দেশে একেবারে ইম্পিউনিটি উপভোগ করে, কারা সারাদিন মামলার পেছনে কাদের উপরে দৌড়ের উপর রাখা হয়, এটা বাংলাদেশের মানুষ জানে। প্রধানমন্ত্রী হা না ভোটের কথা বলেছেন, উনি সম্ভবত 73-এর নির্বাচনের কথা ভুলে গেছেন। 73-এর নির্বাচনে সময় আমার জন্ম হয়নি, কিন্তু তার একটা দগদগে ক্ষত আমার পরিবারে আছে। আমার বাবা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট ছিলেন, উনি জিতেছিলেন, ওনাকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করা হয়, পরবর্তী দিনে ফলাফল পরিবর্তন এবং তাহেরউদ্দিন ঠাকুরকে জয়ী ঘোষণা করে আনা হয়। আমরা ডাকসুর নির্বাচন দেখেছি, আমরা দেখেছি বাংলাদেশকে কি করে একদলীয় শাসনে নিয়ে যাওয়া হয়েছে, আমরা দেখেছি প্রধানমন্ত্রী শাসন থেকে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা তৈরি করা হয়েছে, আমরা দেখেছি সুপ্রিম কোর্টের কন্ট্রোল হাতে নেওয়ার চেষ্টা হয়েছে, আমরা দেখেছি সংবিধান পরিবর্তন করে নানান রকম ভাবে মানে ক্ষমতা চিরস্থায়ী করবার চেষ্টা আমরা 72 থেকে 75 দেখেছি। সুতরাং আমাদের আসলে শুরু করতে হলে আদি থেকেই শুরু করা উচিত। আমরা যেই গণতন্ত্রের কথা বলে আমাদের যাত্রা শুরু করেছি, আমরা চিন্তা করে দেখেন তো, এই যে 70-এর নির্বাচনটা আওয়ামী লীগ ল্যান্ডস্লাইড ভিক্টরি পাবে, এই তথ্য কি ছিল না পাকিস্তান গভর্নমেন্টের হাতে? তখনও তো আমরা দেখিনি ইয়াহিয়াকে নির্বাচনে কারচুপি করবার কোনো চিন্তা বা চেষ্টা করতে। এই অভিযোগ তো আওয়ামী লীগও তোলে নেয়, কারণ তাদের তো 169টার মধ্যে 167টা আসনে তারা জয়লাভ করে, এবং এটা সম্ভব হয়েছিল বিকজ মানুষ তার ভোটের অধিকার প্রয়োগ করতে পেরেছিল। এই জায়গা থেকে আমরা আসলে কোথায় হাঁটছি? পিছনের দিকে না? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আমার সঙ্গে আলোচনায় আছেন ব্যারিস্টার রুমিন ফারানা, সেলিম আলতাফ জর্জ এবং রাজিকুজ্জামান রতন। আমি সেলিম আলতাফ জর্জ আপনার কাছে জানতে চাচ্ছি, যেহেতু আপনি আওয়ামী লীগের যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, আজকে আপনার দলেরই ওয়ার্কিং কমিটির মানে সর্বোচ্চ ফোরাম যেটি, সেটির বৈঠক ছিল, এবং যে কথাগুলো বলছিলাম যে সেখানে বেশ কিছু বিষয়ের সিদ্ধান্ত হওয়ার কথা ছিল, এবং তার ভিতরে আমরা যতটুকু জানতে পেরেছিলাম, উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপি স্বজন যারা দলের সিদ্ধান্তকে উপেক্ষা করে এখনও নির্বাচনে আছে, তাদের ক্ষেত্রে কোনো সতর্ক বার্তা কিংবা তাদেরকে নির্বাচন থেকে সরে যাওয়া কিংবা দল থেকে বহিষ্কার করা কিংবা কোনো ছোট বড় কোনো শাস্তি বা কোনো অনুশাসন দেওয়া হয় কিনা সেটি আমরা জানিনি। এবং দলের সাধারণ সম্পাদক শেষে বলেছেন যে তারা গভীরভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছে। এটি যেমন জানতে চাই, দলে আজকের বৈঠকে কি কি বিষয় এজেন্ডা ছিল বা আলোচনা হয়েছে, একই সঙ্গে আপনার দুইজন সহ আলোচক যে সব বিষয়ের কথা বলেছেন সেখানেও যদি আপনার কোনো উত্তর থাকে। উপজেলা নির্বাচনে আপনি যে কথাগুলো প্রশ্নটা তুললেন, এর জবাব আমাদের মাননীয় সাধারণ সম্পাদক নিজেই দিয়েছেন, গভীরভাবে পর্যবেক্ষণের ভিতরে রাখছেন। আমার মন্তব্য সেটা, উনি বলেছেন যেহেতু, কেননা এর বাইরে তো আমার কিছু বলার সুযোগ নেই, তো পর্যবেক্ষণের ভিতরে রেখেছেন। পরবর্তীতে পর্যবেক্ষণের পরে কি কি ব্যবস্থা নেওয়া হতে পারে এটা উনি বলতে পারবেন, আমার তো আসলে সে এখতিয়ার নেই বলার, বা আমি জানিও না। তো এখন কার্যনির্বাহী সংসদ আমাদের দলের সর্বোচ্চ ফোরাম, ওইখানে মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আজকে অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ একটা অনেক বড় রাজনৈতিক দল, এই রাজনৈতিক দল আগামী দিনে কিভাবে রাজনৈতিক সিদ্ধান্ত নেবে এবং আমাদের কি কি কার্যক্রম হবে সেইগুলোর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে, এবং সেইগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে আলোচনা মূলত হয়েছে। এখন বিশেষ করে সবারই একটা নজর ছিল উপজেলা নির্বাচন কেন্দ্র করে কী ধরনের সিদ্ধান্ত আসতে পারে। শেষমেশ দেখা গেল যে আমাদের এ বিষয়ে কার্যনির্বাহী কমিটিতে খুব একটা আলোচনা হয়েছে বলে আমরা শুনিনি। পরবর্তীতে সাধারণ সম্পাদক মহোদয় বলেছেন সতর্ক পর্যবেক্ষণের ভিতরে আছে, এই পর্যন্তই সবাই আমরা জানি, এর বাইরে আসলে পরবর্তীতে দেখা যাবে কি হচ্ছে। আসলে এই
আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অতি বাম অতি ডান সব একসাথে হয়ে রাজনৈতিক মহলে কি ধরনের কর্মকাণ্ড করছে এই কথার উপর ভিত্তি করে রুমিন ফারহানা অনেক লম্বা ফিরিস্তি রাজনীতি দিয়েছেন। এই কথাগুলো আসলে বলতে হয়, কেননা আমরা তো এই সমস্ত কিছুই কিন্তু একে অপরের সাথে পারস্পরিকভাবে জড়িত হয়ে আছে। এইগুলো বলতেই হবে এবং এইগুলো বলার মধ্য দিয়ে আমরা নিজেরা পারস্পরিকভাবে আরও কতটা সংশোধিত হতে পারি, যে এই সংশোধনের মধ্য দিয়ে আমাদের উত্তর প্রজন্ম যারা বাংলাদেশের রাজনীতিতে আসবে তাদের জন্য কোন ক্ষেত্র কীভাবে প্রস্তুত হচ্ছে সেটাও একটা আমাদের অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। কারণ আমরা ঘুরে ফিরে কোথায় কোথায় একই বিষয়গুলো টেনে আনি। এই বিষয়গুলো আমরা এই 52 বছর ধরে করতে করতে হয়েছে কি এই বাংলাদেশের রাজনীতির কালচারই হয়ে গেছে এটা এখন। সেখান থেকে আমরা আর কেউই বেরোতে পারছি না। ইভেন আমরা যারা মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম তারাও কিন্তু এর ভেতরে এই বৃত্তেই রয়ে গেলাম। এখন গণতন্ত্রের যে বিভিন্ন বাজে অবস্থা ধারাবাহিকভাবে হয়ে আসছে, আমি বলি 75 পরবর্তী সময় থেকে, যেহেতু সেও 75-এ চলে গেল, আমিও 75-এর পরেই যাই, 75 পরবর্তী সময় থেকে রতন ভাই একটা কথা বলেছে যে নির্বাচন মানে একটা দেশের গণতান্ত্রিক পরিস্থিতির নির্বাচনই একটা মাত্র বিষয় নয়, রাজনীতির অন্যান্য অনেক বিষয় আছে, সেইগুলো যতক্ষণ ঠিক না হবে শুধু নির্বাচনকে আপনি গণতন্ত্রের মূল মাপকাঠি বলতে পারবেন না এবং সেটা ঠিকও করতে পারবেন না। ঠিক। তার কারণ হচ্ছে আপনি 75 পরবর্তী সময়ে যখন এই বাংলাদেশের মূল স্তম্ভ কোনখানে, শাসনতন্ত্র, বাংলাদেশের শাসনতন্ত্র, এই শাসনতন্ত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 23 বছর এই দেশের মাটি ও মানুষের সাথে ঘুরতে ঘুরতে তাদের হৃদয়ের স্পন্দন তিনি অনুভব করেছিলেন। তিনি এই জন আকাঙ্ক্ষাকে উপলব্ধি করতে পেরেছিলেন, যার জন্যে দেশ স্বাধীন হওয়ার পরেই ওই জনগণের উপলব্ধি, তাদের হৃদয় স্পন্দনকে ধারণ করা বিষয়গুলো সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল। এখন এই সংবিধানে অন্তর্ভুক্ত বিষয়গুলো যখন জিয়াউর রহমান একাধারে রাষ্ট্রপতি, সেনাপ্রধান, সমস্ত ক্ষমতার মালিক হয়ে একদম সামরিক আদেশ বলে এই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যে আমাদের শাসনতন্ত্র, এইটাকে উনি সামরিক আদেশ বলে বদল করা শুরু করলেন। সেখানে কোন গণতন্ত্রের প্রতিফলন উনি দেখিয়েছেন? এবং বাংলাদেশের মূল যে স্পিরিট, ধর্মনিরপেক্ষতা, ইচ্ছাকৃতভাবে এটাকে ধ্বংস করেছেন। নষ্ট করার ফলে আজকে বাংলাদেশের রাজনীতিতে এত সমস্যা সৃষ্টি হয়েছে। উনি তারপরে এসে শুরু করলেন কারফিউ গণতন্ত্র। উনি ওনার নিজের চেয়ার ঠিক রাখার জন্যে রাতে বিরাতে কারফিউ কোর্টের নামে 1400-1500 সেনা অফিসারকে হত্যা করে ফেললেন কোনো বিচার ছাড়াই। কোন গণতন্ত্রের প্রতিফলন ছিল এটা? উনি জাতির পিতার হত্যাকারীদেরকে একটা অর্ডিন্যান্সকে সংবিধানে অন্তর্ভুক্ত করে ইনডেমনিটি আইন পাশ করলেন, সংবিধানে অন্তর্ভুক্ত করলেন, জাতির পিতার হত্যাকারীদের প্রোটেকশন দিলেন, তাদেরকে রিমিউনারেট করলেন দেশের বাইরে বিভিন্ন জায়গায় সম্মানজনক পদে পোস্টিং দিয়ে। এরপরে আপনার আসেন বেগম খালেদা জিয়ার 2001 থেকে 2006, জিয়াউর রহমান পরবর্তী সময় একক সংখ্যাগরিষ্ঠ থাকা সত্ত্বেও মুজাহিদকে টেকনোক্র্যাট মন্ত্রী করলেন। মুজাহিদ পরের দিনই বললেন এদেশে কোনো মুক্তিযুদ্ধ হয়নি। তারা মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র মানে না, মুক্তিযুদ্ধ মানে না, জয় বাংলা মানে না, জাতির পিতা মানে না, আবার বলবে আমি গণতন্ত্রে বিশ্বাস করি। যেই দল এবং যেই সংগঠন এই দেশের জন্মের বিরোধিতা করেছিল, রাজনীতিতে তাদেরকে মন্ত্রী পদমর্যাদায় এনে গাড়িতে জাতীয় ফ্ল্যাগ দেওয়ার পরে মুক্তিযুদ্ধ হয়নি, অবমাননা করেছেন। এখন বিএনপি যদি সেই গণতন্ত্রের কথা বলে এবং সেই গণতন্ত্রের কথা বলে তারা এখনও বিশ্বাস করে সেই কথাই মানুষের সামনে প্রচার করছেন, যার ফলে গত 14-15 বছর একই কথা বলার পরেও দেশের মানুষ কিন্তু তাদের কথা আস্থায় নেয়নি, বিশ্বাসযোগ্যতা তাদের কথা কেউ পাচ্ছে না। কেননা গত সময়ে তারা যা করেছে এই গণতন্ত্রের নামে, এই গণতন্ত্রকে হত্যার মূল হোতা তারা, সমস্ত কিছু ধ্বংস করেছে তারা। এখন এই দায়টা আওয়ামী লীগের ঘাড়ে দেবে। আচ্ছা, আমরা আবার পরবর্তীতে আপনার কাছে আসার চেষ্টা করব। আমরা একটু প্রসঙ্গ চেঞ্জ করতে যাই যে ইতিমধ্যেই এখন বলা যায় যে 1 মে দিবস। আমরা জানি যে সেই যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হেমার্কেটে যে শ্রমিকরা যে তাদের অধিকার আদায়ের জন্য জীবন দিয়েছে, বিশেষ করে 8 ঘন্টার উপরে কর্মঘণ্টার উপরে যে না করার, আসলে শ্রমিকের সেই অধিকার যুক্তরাষ্ট্রে কতটুকু প্রতিষ্ঠা হয়েছে সেটি আমার প্রশ্ন না। আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশে কবে এই মে দিবস কবে উৎসবের হবে? অর্থাৎ এখনও তো আমরা দেখি অধিকার আদায়ের
আন্দোলন চলে মে দিবস আসলেই। শিশু শ্রম, বিভিন্ন শ্রম নিয়ে কথা হয় এবং এই শ্রম আইন নিয়েও কথা হয়েছে। কিছুদিন আগে ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে ইন্টারন্যাশনাল যে সংস্থাগুলো এসেছে তারাও সেই শ্রম আইন নিয়ে কথা বলেছে এবং আজ শ্রম প্রতিমন্ত্রী সংসদে বলেছেন, জানিয়েছেন, সচিবালয় জানিয়েছেন যে সংসদে বাজেট অধিবেশনে সংশোধিত শ্রম আইন পাশ হবে। তো যদি সংশোধিত শ্রম আইন পাশ হয়, শ্রমিকের ভাগ্য কতটুকু পরিবর্তন হবে? আর যে প্রশ্নটি আপনাকে করেছিলাম, বাংলাদেশে এই মে দিবস কবে শ্রমিকের উৎসবের দিন হবে? ধন্যবাদ। মে দিবসে আমরা সবাই জানি যে 8 ঘন্টা কর্মদিবসের দাবিটা সামনে এসেছিল, কিন্তু 1890 সালেই শ্রমিকরা প্রথম মে দিবস পালন করতে গিয়ে তারা কিন্তু বলেছিলেন যে 8 ঘন্টা কর্মদিবসের অন্তরালে আমাদের আকুতি ছিল ন্যায্য মজুরির। কারণ ন্যায্য মজুরিটা না পেলে আমরা আমাদের জীবিকা নির্বাহ করব কিভাবে। আজকে মে দিবসের 138 বছর পরে বাংলাদেশে আইন করে 8 ঘন্টার জায়গায় শ্রম দিবস 10 ঘন্টায় উন্নীত করা যাবে, এরকম আইন আছে। শ্রম আইনের 100 ধারায় আছে যে কর্মঘণ্টা হইবে 8 ঘন্টা, 108-এ বলা আছে যেটাকে 2 ঘন্টা বর্ধিত করা যাবে। এবং আজকে বিভিন্ন প্রতিষ্ঠানে দেখবেন শ্রমিকরা বলছে 2 ঘন্টা ওভারটাইম না করলে তারা সংসার চলছে না। মানে ন্যায্য মজুরির তো দূরের কথা, জীবন নির্বাহ করার মতো মজুরি পায় না বলে তাদেরকে অতিরিক্ত পরিশ্রম করতে হয়। বাংলাদেশের 7,36,00,000 শ্রমশক্তি, তার মধ্যে 85% হচ্ছে অপ্রাতিষ্ঠানিক খাতে। তাদেরকে অনেকে ব্যঙ্গ করে বলেন তারা হচ্ছে কানামনা। কানা মানে কাজ নাই তো মজুরি নাই। তা তাদের কি শ্রমঘণ্টা, কি মজুরি, কি কর্মপরিবেশ, কিছু কি আছে? আচ্ছা, আমাদের শ্রম আইনে নিয়োগপত্র, পরিচয়পত্রের কথা বলা আছে। আমাদের পরিবহন শ্রমিক 70 লক্ষ, তাদের কোনো নিয়োগপত্র, পরিচয়পত্র আছে? ফলে বাংলাদেশের অপ্রাতিষ্ঠানিক খাতের একটা বিরাট অংশ তাদের নিয়োগপত্রও নাই, পরিচয়পত্রও নাই। আচ্ছা, তারপরে যদি বলি হ্যাঁ, শিশু শ্রম তো চোখের সামনেই দেখছি আমরা। ছোটোখাটো যদি হোটেল রেস্তোরাঁ তো দেখি সব জায়গায়, তার সঙ্গে লেগুনাতে দেখি, পরিবহনে দেখি, চোখের সামনে দেখছি, লেদ ওয়ার্কশপে দেখছি। তারপর আমরা বলছি, এবং পরে একটা জরিপে দেখা গেছে বাংলাদেশে 34 লক্ষ শিশু শ্রমিক আছে, তার মধ্যে 12 লক্ষ শিশু শ্রমিক আছে যারা ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত। তো এই শিশু শ্রমিক কখন যায়, কেন যায়? বাবা সংসার চালাতে পারে না বলেই তো শিশুটা কাজে যায়। তারপরে বাবার মজুরিটা ন্যায্য নয় বলেই কিন্তু শিশুটাও অন্যায্য কাজে যুক্ত হচ্ছে। ফলে 8 ঘন্টা কর্মদিবস, ন্যায্য মজুরি, এই প্রশ্নটা এখনও বাংলাদেশে কিন্তু ফয়সালা হয়নি। 2 নম্বর যে জিনিসটা আমরা যদি বলি মে দিবসের অন্তরালে আর একটা ছিল যে ট্রেড ইউনিয়ন রাইট। আর ট্রেড ইউনিয়ন রাইটের ক্ষেত্রে আমাদের এই সর্বশেষ যে শ্রম আইন সংশোধন করা হলো সেখানেও বলা হচ্ছে যে 15% শ্রমিক যদি সদস্য হয় তখন একটা ট্রেড ইউনিয়ন করতে পারবে। একটা কারখানায় যদি 10,000 শ্রমিক থাকে, তার মানে 1,500 শ্রমিককে মেম্বার করার পরে তিনি কিন্তু ট্রেড ইউনিয়নের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আগে এটা 30% ছিল। আছে শ্রম আইনের 26 ধারায় আছে, যদি কোনো মালিক চান যে কোনো সময়ে কোনো অজুহাত এবং কোনো কারণ ছাড়াই একজন শ্রমিককে তিনি ছাঁটাই করে দিতে পারবেন। আবার শ্রম আইনের 180 ধারায় আছে, যদি কেউ প্রতিষ্ঠানের স্থায়ী কর্মী না হন তাহলে তিনি ট্রেড ইউনিয়ন করতে পারবেন না। তাহলে 26 ধারা অনুযায়ী যে কোনো সময় ছাঁটাই করতে পারবেন, আর 180 ধারা অনুযায়ী তিনি ট্রেড ইউনিয়ন করতে পারবেন না। ফলে এই দুটো ধারা থাকার কারণে দেখুন বাংলাদেশে 2 লক্ষের মতো শিল্প প্রতিষ্ঠান আছে, ছোট বড় মিলে। ট্রেড ইউনিয়নের সংখ্যা হচ্ছে 9,700টার মতো। তার মানে 5% প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন আছে। বাংলাদেশের শ্রমশক্তি হচ্ছে 7,36,00,000, তার মধ্যে মাত্র 32 লক্ষ শ্রমিক হচ্ছে ট্রেড ইউনিয়নের সদস্য। তার মানে এটাও প্রায় 4.5%-এর মতো। তাহলে এই যে কেন ট্রেড ইউনিয়ন করতে পারছে না, আজকে শ্রমিকদের সংগঠন করার ক্ষেত্রে পদে পদে বাধা, তো এইটাও কিন্তু মে দিবসের চেতনার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। আর একটা কথা বলে আমি একটু শেষ করি, কর্মক্ষেত্রে মৃত্যু। আমাদের দেশে কর্মক্ষেত্রে মৃত্যু হলো পরিমাণ বাড়ছে মাত্র 2 লাখ টাকা। আচ্ছা, আমাদের মাথাপিছু আয় হচ্ছে $2,765। তা 5 সদস্যের একটা পরিবার হলে তার মাসিক ইনকাম হওয়ার কথা 1,34,000 টাকা। গার্মেন্টসের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হচ্ছে 12,500 টাকা। স্বামী স্ত্রী 2 জন চাকরি করলেও মাসিক ইনকাম হবে তার 25,000 টাকা। কিন্তু আমার কিন্তু 5 সদস্যের একটা পরিবারে মানে আমার মাথাপিছু হিসাবে 1,34,000 টাকা। তাহলে গড় আয়ের কত নিচে আছি। আর $2,765 হচ্ছে আমাদের মাথাপিছু ইনকাম,
কর্মক্ষেত্রে একজন শ্রমিক যদি মৃত্যুবরণ করে আইন অনুযায়ী তার ক্ষতিপূরণ হচ্ছে $2000। তার মানে একটা মাথাপিছু ইনকামের চাইতেও একটা জীবনের ক্ষতিপূরণ কম। আর একটা কথা বলে শেষ করি, হাতের বুড়ো আঙুল যদি কেটে যায় কর্মক্ষেত্রে দুর্ঘটনায়, ক্ষতিপূরণ আমাদের আইন অনুযায়ী হচ্ছে $60,000। বলুন এই বুড়ো আঙুল ছাড়া মানুষ কি কাজ করতে পারবে? তাহলে ক্ষতিপূরণের হারটা কত কম। ফলে একদিকে কর্মঘণ্টা, ন্যায্য মজুরি, ট্রেড ইউনিয়ন করার আইনসঙ্গত অধিকার এবং কর্মক্ষেত্রে মৃত্যু হলে তার নিহতদের ক্ষতিপূরণ, আহতদের ক্ষতিপূরণ, এই কোনো জায়গায় কিন্তু শ্রমিকরা এখনও সেই স্বস্তির পরিবেশটা পায়নি। আমরা একেবারে শেষ প্রান্তে চলে আসছি, একেবারে শেষই করতে হবে। এক বাক্যে একটু আপনার কাছে জানতে চাবো, যে বিষয়গুলো বললেন রাজিকুজ্জামান রতন, সেটি আসলেই আমাদের সম্ভব হবে কবে? আমি শুধু এটুকুই বলবো যে আমাদের বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ, সেই রিজার্ভ এখন 3 মাসের আমদানি ব্যয় মেটাতে যেটুকু দরকার সেটুকু মোটামুটি সেফ বলা হয়। আমাদেরটা তার নিচে $14 বিলিয়ন দেখছিলাম, এবং বলা হচ্ছে যে এই স্মরণকালের মধ্যে এত কম রিজার্ভ কখনো ছিল না। এই রিজার্ভের মূল উৎসটাই কিন্তু আমাদের গার্মেন্টস শিল্প এবং আরেকটা হচ্ছে যারা প্রবাসী শ্রমিক। আমি এই প্রশ্নটা আপনার মাধ্যমে আজকে রাখছি, তাদের অধিকার আমরা এই সরকার কতটুকু দিতে পেরেছে? শুধু তো কর্মঘণ্টা, মজুরি বা ট্রেড ইউনিয়ন না, যেটা রতন ভাই বলছিলেন শেষের দিকে যে বিল্ডিং ধসে পড়ে মারা যাওয়া, রানা প্লাজার ঘটনা আমরা দেখেছি। আপনি জানেন যে ওখানে দরজা লাগানো থাকে, শ্রমিকরা বেরোতে পারে, গেট লক করা থাকে, বহু শ্রমিক পুড়ে মারা যায়। সেই জায়গাগুলোতে আমরা কি চিন্তা করেছি? আমাদের সরকার কি কোনো ব্যবস্থা নিয়েছে, উদ্যোগ নিয়েছে কিছু? বিদেশিদের চাপ যখন আসে, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে চাপ আসে, যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল এখন বাংলাদেশে আছে, তারা 5টি দেশ ভ্রমণ করছে এই মধ্যে, তারা দেখছে যে কেন বাংলাদেশ থেকে এইভাবে রপ্তানি হচ্ছে, কি ব্যাপারটা কি। তো সুতরাং এইসব চাপ যখন আসে তখন আমরা দেখি সরকার একটু নড়ে চড়ে বসেছে। বিদেশি চাপ ছাড়া আসলে এই দেশে কিছু। অনেক ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহানা, সেলিম আলতাফ জর্জ এবং রাজিকুজ্জামান রতন। দর্শক, এই ছিল আজকের মতো এই সময়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমরা আশা করি শ্রমিকের অধিকার আদায়ের দিন মে দিবস উৎসবে পরিণত হবে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।